জোট সরকার গঠনে চাপে বিজেপি। আজ এনডিএ এর বৈঠকের পর সরকার গঠনের দাবি জানাবেন নরেন্দ্র মোদী। শেষ মুহূর্তে বিজেপিকে বাজিমাত করে সরকার গঠন করতে চায় বিরোধী জোট ইন্ডিয়ার একাংশ। শেয়ার বাজারে বড়সড় ধসের ঘটনায় নরেন্দ্র মোদী ও অমিত শাহকে অভিযুক্ত করেছেন প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারতের হিমালয়ে তুষার ঝড়ে আটকা পড়ে অন্তত 9 জন পর্বতারোহী নিহত হয়েছেন। আছে গাজায় ইসরায়েলের হামলার খবরও। ইসরায়েলের হাইফা বন্দরে একাধিক জাহাজ লক্ষ্য করে যৌথ হামলা চালিয়েছে ইরাকের ইসলামিক প্রতিরোধ গোষ্ঠী ও ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি রুবাইয়াত অদিতি। ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ জোটের নবনির্বাচিত পার্লামেন্ট সদস্যদের সাথে আজ এক বৈঠকের পর নতুন সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। এতে বলা হয়েছে, শরিকেরা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে বিজেপিকে চাপ দিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। সূত্র বলছে, চন্দ্রবাবু নাইডুর টিডিপি লোকসভার স্পিকারের পদ সহ 5টি মন্ত্রণালয়ের দাবি জানাচ্ছে। আরেক শরিক নীতিশ কুমারের জেডিইউ রেল যোগাযোগ এবং রুরাল ডেভেলপমেন্ট মন্ত্রণালয় দুটি চাচ্ছে। এনডিএ জোটের আজকের বৈঠককে সামনে রেখে এরই মধ্যে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার নিজ নিজ দলের নেতাদের সাথে বৈঠক করেছেন। তবে বিজেপি প্রতিরক্ষা, অর্থ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব শরিকদের দিতে নারাজ। শেষ মুহূর্তে বিজেপিকে বাজিমাত করে সরকার গঠন করতে চায় বিরোধী জোট ইন্ডিয়ার একাংশ। অন্তত সরকার গঠনের সব সম্ভাবনা খতিয়ে দেখতে চায় তারা। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিশেষ করে তৃণমূল কংগ্রেস, শিবসেনার উদ্ধব ঠাকরের একাংশ এবং আম আদমি পার্টির একাংশ এই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই লক্ষ্যে দলগুলোর নেতারা ইন্ডিয়া জোটের বাকি নেতাদের পরামর্শ দিয়েছেন চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার সহ যাদের প্রয়োজন তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাওয়ার। তবে ইন্ডিয়া জোট বর্তমানে ধীরে চলনীতিতে আছে। জোটের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে তারা ঝোপ বুঝে কোপ দিতে চায়, কিন্তু জোটের একাংশ সেটি মানতে নারাজ। ভারতে লোকসভা নির্বাচন ঘিরে সাম্প্রতিক শেয়ার বাজারে বড়সড় ধসের ঘটনায় বিজেপির নেতাদের অভিযুক্ত করেছেন প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই কেলেঙ্কারির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জড়িত বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। একই সঙ্গে বিষয়টি তদন্তে একটি যৌথ পার্লামেন্টারি কমিটি গঠনের দাবি জানিয়েছেন রাহুল। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভা নির্বাচনের প্রচারের সময় শেয়ার বাজারে বিনিয়োগের পরামর্শ দিয়েছিলেন। ফলে খুচরা বিনিয়োগকারীদের কোটি কোটি লোকসান হয়েছে। কিন্তু 4 জুন বড়সড় ধস নামে শেয়ার বাজারে। এটা যে একটা আর্থিক কেলেঙ্কারি, এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। 5 কোটি ভারতীয় খুচরা লগ্নিকারীর ক্ষতি করে হাজার হাজার কোটি টাকা লাভ করেছেন কেউ, আর তাদের শেয়ার কেনার জন্য ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। রাহুল গান্ধীকে ভারতের লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে দেখতে চাইছে কংগ্রেস তথা বিরোধী শিবিরের বড় অংশ। সূত্রের খবর, অধিকাংশ কংগ্রেস নেতা মনে করেন লোকসভায় কংগ্রেসের দলনেতা হিসেবে রাহুলেরই বিরোধী দলনেতার দায়িত্ব নেওয়া উচিত। এমনটি হলে তিনি 2029-এর লোকসভা নির্বাচনে সরাসরি প্রধানমন্ত্রী পদের দাবিদার হিসেবে নিজেকে তুলে ধরতে পারবেন। এখন এই প্রস্তাবে রাজি হবেন কিনা সেটিই মূল প্রশ্ন। কংগ্রেস সূত্রের খবর, বুধবার দলের সভাপতি মল্লিকার্জুন খার্গের বাড়িতে ইন্ডিয়া জোটের নেতাদের জমায়েতে এই প্রসঙ্গে কথা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে বৈঠকে কোনো আলোচনা না হলেও বিরোধী নেতাদের অনেকেই ঘরোয়া ওই আড্ডায় মত দিয়েছেন যে রাহুলেরই বিরোধী দলনেতা হওয়া উচিত। ভারতের হিমালয়ে তুষার ঝড়ে আটকা পড়ে অন্তত 9 জন পর্বতারোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এই ঘটনায় আরও 5 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এই ঘটনায় কর্ণাটকের শীর্ষস্থানীয় মন্ত্রী কৃষ্ণা বাইরে গৌড়া বলেন, ভারতের উত্তরাখণ্ড রাজ্যে তুষার তীব্র হয়ে তুষার ঝড়ে পরিণত হয়েছে। স্থানীয় সময়ে সন্ধ্যা 6টার দিকে আবহাওয়া খারাপ হওয়ার পর
2 পর্বতারোহী মারা যায়। এছাড়া এই ঘটনায় রাতেও আরও কয়েকজন নিহত হয়েছেন বলে জানান তিনি। বর্তমানে অঞ্চলটিতে তুষার ও বাতাস সাধারণ মানুষের চলাচলকে অসম্ভব করে তুলেছে। মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন রাজ্যের একটি গ্রামে ঢুকে অন্তত 50 জনকে হত্যা করেছে। গত সপ্তাহে এই হত্যাকাণ্ড চালানো হয় বলে জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে দীর্ঘ 7 মাস ধরে হওয়া ইসরায়েলি হামলায় সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে গাজার স্বাস্থ্য ব্যবস্থা। ইসরায়েলি হামলা থেকে বাদ পড়ছে না হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্যকর্মীরাও। পুরো অঞ্চল জুড়ে দেখা দিয়েছে ওষুধ ও স্বাস্থ্যসেবার তীব্র সংকট। ক্যান্সারের মতো মরণ ব্যাধির কোনো চিকিৎসা পাচ্ছেন না তারা। আরো জানাচ্ছেন ঋতু সাহা। গাজার 10 বছর বয়সী শিশু সিরাজ ইয়াসিন দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত হওয়ায় শিশুটি হারিয়েছে নিজের পায়ে চলার সক্ষমতা। এই মরণ ব্যাধি থেকে বাঁচাতে দরকার কেমোথেরাপি। আগে আমি স্কুলে যেতাম, তবে যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে আমাদের জীবনও বদলে গেল। আমার লিউকেমিয়া ধরা পড়েছে। এখন হাঁটা চলার সব শক্তি হারিয়েছি। দিনকে দিন আমার অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে। আমার মনে হচ্ছে আমি সবকিছু হারিয়ে ফেলেছি। তবে যুদ্ধ বিধ্বস্ত গাজায় নেই কেমোথেরাপির ব্যবস্থা। এমনকি গাজা থেকে বের হওয়ারও উপায় নেই, কারণ রাফা ক্রসিং দিয়ে মিশরে যাওয়ার একমাত্র পথটিও বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। দীর্ঘ 8 মাসের এই যুদ্ধে যেসব হাসপাতাল এখনো সচল আছে, আল আকসা হাসপাতাল তাদের মধ্যে একটি। ইসরায়েলি হামলায় এখানকার বেশিরভাগ চিকিৎসা সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে। তাই ন্যূনতম প্রাথমিক চিকিৎসা পেতে এখন গাজার মধ্যাঞ্চলে দেইর আল বালহাতে ভিড় জমাচ্ছেন বাসিন্দারা, কারণ ইসরায়েলি বাহিনীর হামলা থেকে বেঁচে যাওয়া এটাই শেষ শহর। তবে চিকিৎসকরা বলছেন সিরাজের মতো গুরুতর রোগীদের চিকিৎসা দিতে তারা অপারগ, কারণ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের কোনো কিছুই নেই তাদের কাছে। সিরাজের মতো ক্যান্সার, মেনিনজাইটিসের শত শত রোগী এই হাসপাতালে আছে। আমাদের এমন অনেক শিশু আছে যাদের বিদেশে চিকিৎসার প্রয়োজন, তবে এই মুহূর্তে আমরা ওদের জন্য কিছুই করতে পারছি না। এই মুহূর্তে এসব রোগীদের দেয়া হচ্ছে শুধুমাত্র ব্যথানাশক ওষুধ, ফলে সংকট আরও ঘনীভূত হচ্ছে। সুচিকিৎসার অভাবে এসব জটিল রোগীদের ধীরে ধীরে মৃত্যুর কাছে হার মানতে হবে বলে আশঙ্কা করছেন চিকিৎসকেরা। ঋতু সাহা, 71। ইসরায়েলের হাইফা বন্দরে একাধিক জাহাজ লক্ষ্য করে যৌথ হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এক বিবৃতিতে হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, হাইফা বন্দরে সামরিক সরঞ্জাম বহনকারী 2টি জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী হুথিদের হামলার বিষয়টি অস্বীকার করেছে। ইসরায়েল হামাস যুদ্ধে ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশের জন্য নভেম্বর মাস থেকে লোহিত সাগরে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাণিজ্যিক জাহাজগুলোতে প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে জানাবো বিশ্বের আরো কিছু খবর। 71-এর সাথেই থাকুন। সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে আগামী 15 জুন পবিত্র হজ পালন এবং পরদিন 16 জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে বলে দেশটির সুপ্রিম কোর্ট জানিয়েছে। গালফ নিউজ জানিয়েছে, এর মধ্য দিয়ে শুক্রবার থেকে সেখানে জিলহজ মাস গণনা শুরু হয়েছে। সেই অনুযায়ী আগামী 15 জুন আরাফাতের ময়দানে হজের মূল আনুষ্ঠানিকতা হবে। ওই দিন মক্কার অদূরে আরাফাত ময়দানে সমবেত হয়ে প্রার্থনা ও খুতবা শোনাই মূল হজ। আর পরদিন কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন হবে। এবার বিশ্বের প্রায় 12 লাখ মানুষ হজ পালনে সৌদি আরব জড়ো হচ্ছেন। বাংলাদেশ থেকে 83,000-এর বেশি মানুষ যাচ্ছেন হজ পালনে। ইউক্রেনকে মিরেজ 2000 যুদ্ধ বিমান দেওয়ার কথা ভাবছে ফ্রান্স। বৃহস্পতিবার ফরাসি টিভি স্টেশনকে কথা নিজেই জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেছেন, শুক্রবার ডি-ডে বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ফ্রান্স সফর উপলক্ষে তার সরকার ইউক্রেনকে এই যুদ্ধ বিমান সরবরাহের কথা ঘোষণা করবে। তবে ফ্রান্স ইউক্রেনকে ঠিক কতগুলো মিরেজ যুদ্ধ বিমান দেবে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাননি তিনি। এদিকে ম্যাক্রো বলেন, ফ্রান্স এই গ্রীষ্ম থেকে ইউক্রেনীয় পাইলটদের ফ্রান্সে প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছে। ফ্রান্স 4,500 ইউক্রেনীয় সৈন্যকে প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছে।
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে থাকুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে থাকুন।